আকাশের তারার টুকরো দিয়ে তৈরি একটি জাদুর শক্তিসম্পন্ন মূর্তি রাখা ছিল হারিপুরাম গ্রামের মন্দিরে, যার অলৌকিক শক্তির কারণে যুগের পর যুগ মানুষ এই মূর্তির পূজা করত। তবে তা একদিন চুরি করে নেয় গ্রামের এক চতুর চোর। আর এই চুরির দায়ে তার পুরো পরিবার বছরের পর বছর অপমান এবং লাঞ্ছনার শিকার হতে থাকে। কিন্তু অনেক বছর পর ওই চোরের নাতি খুঁজে বের করে এক ভয়ানক রহস্য, যে মূর্তি চুরির দায়ে তার পুরো বংশ লাঞ্ছনার শিকার হয়েছে সেই মূর্তিটি আসলে নকল ছিল। এখন সে কি করবে? সে কি পারবে আসল মূর্তিটি খুঁজে বের করে গ্রামে নিজের পরিবারের হারানো সম্মান ফিরিয়ে আনতে? জানতে হলে দেখতে হবে মালয়ালম সদ্য মুক্তি পাওয়া এই গল্পটি, যার নাম ARM। গল্পের শুরুতে আমরা এক বৃদ্ধার কণ্ঠ শুনতে পাই। বৃদ্ধা তার নাতনিকে গল্প শোনাচ্ছিল। বৃদ্ধা বলে, বহু বছর আগে তাদের গ্রাম হারিপুরামে এক উল্কাপাত ঘটে। সেই জাদুকারী উল্কাপিণ্ডের ভেতর থেকে আলোকছট্টা বের হয় এবং বিশাল আকৃতির একটা গর্ত তৈরি করে। বহু বছর পর্যন্ত সেই উল্কাপিণ্ড হারিপুরামেই ছিল। আর এরপর অ্যারেক্কেলের রাজা এই সম্পর্কে খবর পেয়ে যায়। তাই তো সে ওই উল্কাপিণ্ডটি হারিপুরাম থেকে তার রাজ্য অ্যারেক্কেলে নিয়ে যায়। সেখানে রাজার আদেশ অনুসারে থোপাক্কম নামের এক ভাস্কর সেই উল্কাপিণ্ডকে সুন্দর মূর্তিতে রূপ দেয়। এই মূর্তি ছিল আলো, হাওয়া, আগুন এবং পানিকে বশে আনার শক্তি। আর সেই থেকেই এই মূর্তিটি অ্যারেক্কেলের সুখ এবং সমৃদ্ধির কারণ হয়ে দাঁড়ায়। তবুও একসময় অ্যারেক্কেলে মহাবিপদ নেমে আসে। মাম্মাদ নামের এক জলদস্যুর নজর পড়ে অ্যারেক্কেলের উপর। সে কৃষকদের অত্যাচার করতে থাকে এবং রাজার প্রাপ্য কর কেড়ে নেয়। রাজার জামাতা এর সমাধান আনার জন্য যেতে চাইলে তাকেও মাম্মাদ বন্দি করে ফেলে। এখন রাজা তার সভাসদদের কাছে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার উপায় জানতে চায়। তখন সভাসদ বলে, উত্তরের গ্রাম হারিপুরামে কাঞ্চিকাল্লু নামের এক বীর যোদ্ধা আছে, সেই পারে এই দুর্দশা থেকে তাদেরকে বাঁচাতে। রাজা তার শরণাপন্ন হয় এবং রাজার কথা মতো একাই ঘোড়া ছুটিয়ে মাম্মাদের দলের বিরুদ্ধে যুদ্ধ করতে পৌঁছে যায় কাঞ্চি। সেখানে দস্যু দলের সাথে অনেক লড়াইয়ের পর একা হাতে তাদেরকে কাবু করে ফেলে কাঞ্চি। সবাই তার প্রতি শ্রদ্ধায় নুইয়ে পড়ে। রাজা তার সম্মানে বিশেষ ভোজের আয়োজন করে। সেখানে রাজা তাকে জিজ্ঞাসা করে যে রাজা এবং অ্যারেক্কেলের সম্মান বাঁচানোর জন্য রাজা তাকে কি উপহার দিবে। উত্তরে কাঞ্চি বলে সে ধনরত্নের চেয়ে মূল্যবান কিছু চায়, যা সে ছোটবেলা থেকেই দেখতে চাইতো। আর তা হলো তাদের গ্রামে পড়া তারার অংশ দিয়ে তৈরি শ্রীপতি মূর্তি। এটা ছাড়া তার চাওয়ার আর কিছুই নেই। একথা শুনে রাজা কিছু সময় চুপ থাকে। সে দ্বিধায় পড়ে গিয়েছিল, তবে সে না করে না। শ্রীপতি মূর্তি কাঞ্চির হাতে তুলে দেয় সে, যা হাতে নিয়ে কাঞ্চি বীরের মতো গ্রামে ফিরে আসে। গ্রামের মানুষ তাকে কাঁধে নিয়ে উল্লাসে মেতে ওঠে। এখানে এই গ্রামবাসীর ভিড়ে আমরা একজন মেয়েকে লক্ষ্য করি, যার নাম ছিল চিথি। চিথি এবং কাঞ্চির চোখাচোখি দেখেই আমরা বুঝতে পারি যে তারা একে অন্যকে ভালোবাসত। এখন পরদিনই আমরা কাঞ্চিকে তার ভালোবাসার মানুষ চিথির সাথে দেখতে পাই। এখানে চিথি তাকে জিজ্ঞাসা করে যে ওই শ্রীপতি মূর্তিটি তারা কখন দেখতে পাবে। আসলে চিথি নিম্নবর্ণের মানুষ হওয়ায় তার মন্দিরের খুব কাছাকাছি যাওয়ার অনুমতি নেই। উচ্চবর্ণের হিন্দুরাই শুধুমাত্র মন্দিরের কাছে যেতে পারত এবং সেখানে রাখা শ্রীপতির মূর্তি পূজা করতে পারত। চিথির মতো নিম্নবর্ণের মানুষেরা তো গত রাতে শেষবারের মতোই শ্রীপতির মূর্তি দেখেছিল, আর হয়তোবা তাদের কপালে জুটবেও না। যা শুনে কাঞ্চি তাকে বলে সে ওয়াদা করছে খুব দ্রুতই সে শ্রীপতির মূর্তিকে এমন এক জায়গায় রাখবে সেখান থেকে সবাই তাকে দেখতে পারবে। মূলত সে চাইছিল যে স্থানটিতে উল্কাপাত ঘটেছিল ঠিক ওই স্থানটিতে মন্দির করে সে শ্রীপতির মূর্তিটিকে সেখানে রাখার ব্যবস্থা করবে। এবং যেহেতু এই মূর্তিটি সেই জয় করে নিয়ে এসেছে, তাই সে নতুন নিয়ম বানাবে। তার বানানো মন্দিরে বর্ণভেদে কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, বরং সকলের সমান অধিকার থাকবে। তবে এত কিছু করার ভাগ্য তার ছিল না। সে তার কথা রাখার সুযোগ পাওয়ার আগেই ঘটে এক মহাবিপদ। কিছুদিনের মধ্যেই গ্রামে বসন্ত রোগের প্রকোপ শুরু হয়। মানুষজন বিনা চিকিৎসায় মারা যেতে শুরু করে। দেবীর অভিশাপ মনে করে গ্রামের সহজ সরল মানুষেরা চিকিৎসা থেকে নিজেকে বিরত রাখছিল। শুধুমাত্র তাই নয়, এই মহামারীর ভয়ে মানুষজনেরা নিজেদের আপনজনকে পর্যন্ত ত্যাগ করছিল। তবে কাঞ্জি তা মানে না। সে রোগাক্রান্ত চিথিকে একা ছাড়ে না, বরং তাকে নিয়ে যায় চিকিৎসা করানোর জন্য। চিথি তো সুস্থ হয়ে যায়, তবে চিথির রোগ তার শরীরে চলে আসে।
ফলে সে প্রচণ্ড অসুস্থ হয়ে পড়ে। এই অসুস্থ অবস্থাতেই সে তার অসম্পূর্ণ কাজটি সম্পন্ন করতে চাইছিল, অর্থাৎ যেখানে উল্কাপিণ্ড হয়েছিল সেখানে সে শ্রীপতির স্থাপনা করতে চাইছিল। তবে তার এক বন্ধুর মাধ্যমে সে জানতে পারে শ্রীপতির স্থাপনা তো অলরেডি হয়ে গিয়েছে। সে খবর পায় তার ইচ্ছা পুরোপুরিভাবে পূর্ণ হয়নি, অর্থাৎ নিম্নবর্ণের মানুষদেরকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি। একথা শুনে কাঞ্জি বেশ হতাশ হয়ে পড়ে, কেননা সে চিঠিকে ওয়াদা করেছিল, যে ওয়াদা সে রাখতে পারেনি। এমন সময় অ্যাডেক্কেলের রাজা মানাভার্মার জামাতা তার কাছে একটি চিঠি পাঠায়। চিঠিতে খুবই গোপনীয় কিছু লেখা ছিল। চিঠিটি পড়ে কাঞ্জি তা আগুনে পুড়িয়ে দেয়, আর এর পরপরই সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। চিঠিতে এমন কি ছিল যা কাঞ্জিকে পুরোপুরি ভেতর থেকে শেষ করে দিয়েছিল? কেনই বা কাঞ্জি সেটাকে গোপন রাখার জন্য পুড়িয়ে দিয়েছিল? এই ব্যাপারে আমরা পরবর্তীতে জানতে পারব। আপাতত তার মৃত্যুর পর তার প্রতি সম্মান প্রদর্শন করতে হারিপুরাম গ্রামের লোকেরা তার মতোই যোদ্ধা হতে থাকে এবং হারিপুরামের বেশ উন্নতি হতে শুরু করে। এই সব কিছুর পেছনে রয়েছে কাঞ্চি। বর্তমান সময়ে ওই বৃদ্ধা তার নাতনি লক্ষ্মীকে গল্প বলা শেষ করলে আমরা জানতে পারি মূলত এই বৃদ্ধার পূর্বপুরুষই হল যোদ্ধা কাঞ্চি। লক্ষ্মীর দাদি বলে 5 বছর পর পর এই গ্রামে যে শক্তি প্রদর্শনের উৎসব হয় তা মূলত কাঞ্চির প্রতি সম্মান জানাতেই করা হয়। লক্ষ্মী এখানে চিঠির কথা জিজ্ঞাসা করলে দাদি বলে তার মা তাকে নাগকোয়েল নামের অন্য এক গ্রামে নিয়ে গিয়েছিল। লক্ষ্মী হঠাৎই তার দাদিকে জিজ্ঞাসা করে সেই সময় কি চিঠি গর্ভবতী ছিল কিনা। একথা শুনে তার দাদি রেগে যায় এবং বলে তার এই বয়সে এই সকল প্রশ্ন করা উচিত না। এখন লক্ষ্মী তার দাদিকে আবারও বলে যে তার দাদি যেন এবার তাকে মানিয়ানের গল্প বলে, যা শুনে দাদি একটু চটে যায়। সে বলে রাতের বেলা কেন সে ভালো মানুষের নাম না নিয়ে বরং এই ভয়ানক চোরের নাম নিচ্ছে। ওই চোরটি তাদের শ্রীপতি মূর্তি চুরি করেছে। সে খুবই অপয়া একজন মানুষ। আর এরপর দৃশ্য চলে যায় অতীতে। আমরা হারিপুরাম গ্রামের দৃশ্য দেখতে পাই, যেখানে রাতের বেলা দলবল নিয়ে লোকজন পাহারা দিচ্ছিল। তারা সবাই মানিয়ানের ভয়ে তাদের গ্রামকে পাহারা দিচ্ছে। এখানে গ্রাম প্রধান বলে ওঠে যে এই মানিয়ানের জন্যই অন্যান্য গ্রামে তাদের সম্মান নষ্ট হচ্ছে। আজ তাদের মানিয়ানকে যে কোনো মূল্যে শেষ করে দিতেই হবে। এমন সময় বাঁশির শব্দ শোনা যায় এবং গ্রামবাসী বুঝতে পারে মানিয়ান চলে এসেছে, কেননা মানিয়ান কোথাও চুরি করতে গেলে বাঁশি বাজিয়ে নিজের অস্তিত্বের জানান দেয়। এখন সেখানে মানিয়ান এলে গ্রামবাসীরা তাকে আটকানোর অনেক চেষ্টা করে, তবে মানিয়ানের হাতের সাফাই এত ভালো ছিল যে গ্রামবাসীরা টেরও পায় না কখন তাদের সোনার দাঁত, সোনার চেন এই সব কিছু চুরি করে নিয়ে মানিয়ান সেখান থেকে পালিয়ে যায়। বহু চেষ্টার পরও গ্রামবাসীরা তাকে আটকাতে পারে না। আর এই সব কথা মনে করে বর্তমান সময়ে লক্ষ্মীর দাদির যেন রুহ কেঁপে ওঠে। তবে লক্ষ্মীর চোখ মুখ দেখে আমরা বুঝতে পারি যে সে মানিয়ানকে নিয়ে বেশ কৌতূহলী ছিল। এমনকি পরদিন সকালে সে তার বন্ধুদের সাথে স্কুলে যাওয়ার সময় মানিয়ানের এই গল্প করতে করতে যাচ্ছিল। তখন তারা আজায়ান নামের একজন ছেলেকে দেখতে পায়, যাকে খুবই মারধর করা হচ্ছে। লক্ষ্মীর বাবাই এই ছেলেটিকে মারছিল। এই আজায়ান হচ্ছে মানিয়ানের নাতি। এই ছেলেটি খুবই ভালো হলেও শুধুমাত্র চোরের বংশধর হওয়ার কারণে তাকে সব সময় অপমান অপদস্থ হতে হতো। সে যেখানেই যাক না কেন তাকে চোর বলে বের করে দেওয়া হতো। এমনকি এই গ্রামে কারোর কিছু চুরি হলে তার উপরই দোষ দেওয়া হতো। আজায়ান তার নানির কাছে মনের দুঃখের কথা বলে যে তার কোনো বন্ধু নেই। সে যেখানেই যাক না কেন সবাই তাকে সন্দেহ করে, তার নানাকে গালমন্দ করে। তার নানি বলে তার নানা কোনো চোর ছিল না, বরং এক যোদ্ধা ছিল। এমন এক যোদ্ধা যে কিনা এই পুরো হারিপুরামের মানুষদেরকে যুদ্ধে হারিয়েছে। তার উচিত তার নানার মতোই হওয়া। তার নানি আরো বলে মানুষ তাকে পছন্দ না করলেও সমস্যা নেই, সে কাক এবং বিড়ালের সাথে বন্ধুত্ব করতে পারে, কেননা পশু পাখিরা মানুষের থেকে ভালো হয়। এই সকল কথা শুনে আজায়ান বেশ অনুপ্রাণিত হয়। সে এক কাকের সাথে বন্ধুত্ব করে। এমনকি লক্ষ্মীর বাবাকে শায়েস্তা করার জন্য সে ওই কাককে দিয়ে তার এক গোছা চাবি চুরি করে আনে, যে জিনিসটা লক্ষ্মী দেখে ফেলে। তবে সে তাকে কিছুই বলে না, বরং মুচকি হেসে সে সেখান থেকে চলে যায়। দৃশ্য চলে যায় বেশ কিছু বছর পর। আজায়ান এবং লক্ষ্মী এখন দুজনই বড় হয়ে গিয়েছে। বর্তমানে আজায়ান পড়াশোনা শেষ করে ইলেকট্রনিক্সের দোকান দিয়েছে। এইসব ব্যাপারে তার দক্ষতা অনেক বেশি ছিল, যে দক্ষতা কাজে লাগিয়ে সে লক্ষ্মীর বাড়ির রেডিওতে এমন কিছু একটা ব্যবস্থা করে দিয়েছিল যার মাধ্যমে লক্ষ্মী রেডিওর মাধ্যমে তার কথা শুনতে পেত। যদিও লক্ষ্মী
লাক্ষ্মীর কথা সে শুনতে পেত না। রাত হলেই লাক্ষ্মী রেডিও খুলে বসে পড়ত এবং অপর পাশ থেকে আজায়ান কথা বলে যেত, যা লাক্ষ্মী শুনত এবং মুচকি হাসত। মূলত তারা দুজনই ছোটবেলা থেকে একজন আরেকজনকে ভালোবেসে ফেলেছিল। তবে লাক্ষ্মী উঁচু বংশের এবং আজায়ান নিচু বংশের, সেই সাথে চোরের বংশের লোক হওয়ায় তাদের দুজনের এই সম্পর্কের শেষ পরিণতি আসলে কি হবে এই ব্যাপারে তাদের দুজনেরই ধারণা ছিল না। আজায়ান যে শুধুমাত্র লাক্ষ্মীর রেডিওতেই কারিগরি করে রেখেছে তা না, সে স্থানীয় থানার রেডিওতেও কিছু একটা করে রেখেছিল, যার সাহায্যে সে পুলিশ ওয়্যারলেসের মাধ্যমে কি কথা বলে তাও শুনতে পেত। যেমনটি আমরা ছোটবেলার দৃশ্যে দেখেছি, লাক্ষ্মীর বাবা দামোদর তাকে একদমই পছন্দ করত না, তাই তো লাক্ষ্মী প্রায় তার বাড়ির এটা ওটা ইলেকট্রিক জিনিসপত্র নষ্ট করে রাখত, যাতে করে আজায়ান তার বাড়িতে সেগুলো ঠিক করতে আসে এবং তাদের দেখা হয়। তবে দামোদর চাইতো না আজায়ানের মতো চোরের নাতি এবং নিচু বংশের ছেলে তার বাড়িতে আসুক। তবে আর কোনো উপায় নেই, কারণ গ্রামে একটি মাত্র ইলেকট্রিশিয়ান আছে, আর সেটা হলো আজায়ান। প্রতিবার আজায়ান বাড়িতে এলে দামোদর তার জাত তুলে তাকে কটাক্ষ করবেই। তবে এই সব কিছুকে তোয়াক্কা না করে আজায়ান বারবার ওই বাড়িতে আসতো শুধুমাত্র লাক্ষ্মীর জন্য। লাক্ষ্মী তাকে প্রচন্ড ভালোবাসত। তার বাড়িতে হওয়া আজায়ানের যে অসম্মান তাও তার পছন্দ হতো না। এমনকি আজায়ান পানি খেতে চাইলে তাকে স্টিলের গ্লাসে পানি খেতে দেওয়া হতো, যেটা লাক্ষ্মী পরবর্তীতে পরিবর্তন করে দিত। আর এইভাবেই সকলের চোখ এড়িয়ে তারা দুজন খানিকক্ষণ সময় কাটাতো। এভাবেই তাদের দিন কাটছিল। ইলেকট্রিক কাজ ছাড়াও আজায়ান ছাত্রদেরকে প্রাইভেট পড়াতো। সে মূলত গ্রামের বাচ্চাদেরকে ফিজিক্স পড়াতো। একদিন সে যখন স্টুডেন্টদের পড়াচ্ছিল তখনই তার বাড়িতে কিছু পুলিশ আসে। পুলিশ তাকে জিজ্ঞাসা করে যে সে গতদিন দামোদরের বাড়িতে গিয়েছিল কিনা। আজায়ান হ্যাঁ বললে পুলিশ অফিসার বলে সে যে মোটরটি ঠিক করতে গিয়েছিল সেই মোটরটি নাকি গত রাতে কেউ চুরি করে নিয়েছে, তাই তারা আজায়ানের উপরই সন্দেহ করছে, এমনকি তার নামে এফআইআর করেছে। পুলিশ এই বিষয়ে কথা বলতে তাকে থানায় যেতে বলে। আজায়ান বলে সে কিছুই করেনি। পুলিশ তার কথা শোনে না, বরং বিরক্ত হয়ে বলে গ্রামে শুধু মানুষের জিনিসপত্র চুরি হচ্ছে, তাদের অবস্থা বেশ নাজেহাল। এই সব কিছু আজায়ানের জন্যই হচ্ছে। তাদের মুখে এই কথা শোনার পর তার মা তাকে বলে তার নানির কথা শোনার কারণেই তার আজ এই অবস্থা। মূলত আজায়ানের নানি সব সময় আজায়ানকে মানিয়ানের মতো হতে বলতো, যা দেখে আজায়ানের মায়ের ভীষণ রাগ হতো। সে শুধুমাত্র মানিয়ানের মেয়ে বলেই আজায়ানের বাবাও তাদেরকে ছেড়ে চলে গিয়েছে। সে শুধুমাত্র এই ছেলের ভরসায় এখনো পর্যন্ত বেঁচে আছে। এখন ছেলেকেও যদি চোর বলা হয় তাহলে তার আর কিছু করার থাকবে না। যদিও আজায়ানের নানির ভাষ্যমতে আজায়ানের বাবা তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল কারণ সে চাইতো মানিয়ানের চুরি করা ধন সম্পদ হাতিয়ে নিতে। তবে যখন সে বুঝতে পেরেছিল যে সে এটা করতে পারবে না, তখনই সে তাকে ছেড়ে চলে গিয়েছিল। এই সময় দৃশ্য ফ্ল্যাশব্যাকে যায়, যেদিন ছোট্ট আজায়ান তার পোষা কাককে দিয়ে ওই চাবির গুচ্ছা চুরি করেছিল। তার মা সেদিন এই ব্যাপারে জানতে পেরে ভীষণ রাগ করেছিল এবং তাকে মারধর করেছিল। তবে ওই মুহূর্তে তার নানি হেসে বলে আজায়ান তো শুধুমাত্র ওই লোককে শায়েস্তা করতে এই কাজ করেছে। তবে আজায়ানের মা তাও মানে না এবং ওই চাবির গুচ্ছ ফিরিয়ে দিতে বলে। তবে নানি তাকে বাধা দেয় এবং বলে ওই চাবির গুচ্ছ সে যেন সরাসরি না ফিরিয়ে দেয়, এতে করে সবাই তাকে চোরই মনে করবে। সে যেন ঠিক ওইভাবেই রেখে আসে যেভাবে বুদ্ধিমত্তা খাটিয়ে সে সেটাকে নিয়ে এসেছিল। আজায়ানও ঠিক তাই করে। সে তার কাকের মাধ্যমে ওই চাবিটি ফিরিয়ে দেয়। ওই দিনের ঘটনার পর থেকে আজায়ানের মা আর কখনোই আজায়ানকে বিশ্বাস করতে পারেনি। দৃশ্য বর্তমানে ফিরে আসে। আমরা লাক্ষ্মীদের বাড়িতে বিদেশ থেকে আসা নতুন একজন লোককে দেখতে পাই, যার নাম ছিল সুদেব বার্মা। সুদেব বার্মা হলো অ্যাডিকেলের রাজা মানাবার্মার বংশধর। শ্রীপতি স্থাপিত মন্দিরটিকে নিয়ে একটি ডকুমেন্টারি তৈরি করার জন্যই এখানে এসেছে সে। দামোদর তাকে স্বাগত জানায় এবং তার থাকার ভালো বন্দোবস্ত করে। অতিথির জন্য ফ্যান চালাতে গিয়ে দেখা যায় ফ্যানটি নষ্ট হয়ে গিয়েছে। তাই তো ওই দিনই আজায়ানের ডাক পড়ে দামোদরের বাড়িতে। সে যখন ওইদিকে যাচ্ছিল তখন বাজারে কিছু লোক তাকে পুলিশ স্টেশনে ভালো মতো মার খেয়েছে কিনা তা জিজ্ঞাসা করে, অর্থাৎ তাকে অপমান করার চেষ্টা করে। তবে সে এই সকল কথাই কান পাতে না। এইসব কথা এড়িয়ে সে যখন বাস স্ট্যান্ডে গিয়ে পৌঁছায় তখন তার দেখা হয় তার বাল্যকালের বন্ধু সুরেশের সাথে। সুরেশ তার অনেক পুরনো বন্ধু। সুরেশের বাবার সাথে সুরেশের সম্পর্ক বেশ খারাপ ছিল, তাই সে কিছুদিন আগে বাড়ি থেকে পালিয়ে
পালিয়ে কোথাও একটা চলে গিয়েছিল। অনেক শহর, অনেক মন্দির ঘুরে ঘুরে সন্ন্যাস নিয়ে অবশেষে সে আবারও নিজের গ্রামে ফিরে আসে, যেখানে সে এখন ঠিক করে নিয়েছিল যে সে একটি চায়ের দোকান দিবে। পরবর্তী দৃশ্যে আমরা গ্রামের পঞ্চায়েত সভা দেখতে পাই। সেখানে কালারি উৎসব এবং মন্দির খোলার তারিখ নিয়ে কথা হচ্ছিল। শ্রীপতি রাখা মন্দিরটি সাধারণত বছরে একবারই খোলা হয় এবং তখন সেই ক্যালারি উৎসব অর্থাৎ শক্তি প্রদর্শন উৎসব করা হয়। এই উৎসব মূলত তারা কাঞ্জিকে শ্রদ্ধা জানাতে পালন করে। সেদিনই শুধুমাত্র সুদেব ওই মন্দিরের ভিডিওটি করতে পারবে। এই ব্যাপারে দামোদর তাকে জানায়, আর এরপর সভায় সিদ্ধান্ত হয় যে তারা কিছুতেই এই আজায়ানকে বা তার পরিবারের কাউকে মন্দিরে ঢুকতে দিবে না, কারণ চোরের বংশধরকে মন্দিরে ঢুকতে দিলে মন্দিরের বদনাম হবে। এই আজায়ানের নানাই শ্রীপতি চুরি করেছিল। একথা শুনে সুরেশ জিজ্ঞাসা করে যে তাহলে কালাই স্কুলে কেন আজায়ানকে ঢুকতে দেওয়া হয়। কালাই স্কুল মানে যে স্কুল শক্তি প্রদর্শনের শিক্ষা দেওয়া হয়। আজায়ান এই স্কুলের সব থেকে ভালো শিক্ষার্থীদের মধ্য থেকে একজন। মূলত সে খুব ভালো লড়াই করতে পারে বলেই নিজেদের স্বার্থের জন্য তাকে ওই স্কুলে ঢুকতে দেওয়া হয়। তবে দামোদর সেটা স্বীকার করে না। সে বলে দুটো ভিন্ন ভিন্ন জিনিস, মন্দিরের পবিত্রতা তারা নষ্ট করতে পারবে না। এখন অন্যদিকে সুদেবের সাথে তার বন্ধুর কথাবার্তা শুনে আমরা বুঝতে পারি যে সে শুধুমাত্র কোনো ডকুমেন্টারির জন্য এখানে আসেনি, তার আসল উদ্দেশ্য ছিল ভিন্ন। সে লন্ডনের একটা মিউজিয়ামের সাথে কথা বলে এসেছে, যেখানে সে শ্রীপতি বিক্রি করে দিবে। তার জন্য সেই মন্দির থেকে শ্রীপতি তুলে নিয়ে যাবে, এক কথায় চুরি করবে। তার ধারণা যেহেতু সে নিজেই মূর্তির উত্তরাধিকার, তাই তার এটি নিয়ে যাওয়াটা কোনো অপরাধ নয়। সুদেব কালাই স্কুলে যায়, যেখানে আজায়ান প্রকাশ নামের আরেকজনের সাথে লড়াই করছিল। এই প্রকাশই এবার শক্তি প্রদর্শন উৎসবে বা কালাই উৎসবে হারিপুরাম গ্রামের প্রতিনিধিত্ব করবে। প্রতিবার সে খুব ভালো খেলে। আজায়ান প্রত্যেকবার তাকে সাহায্য করে প্র্যাকটিস করতে। তার থেকে ভালো খেলা সত্ত্বেও আজায়ানকে কখনোই এই খেলায় প্রতিনিধিত্ব করতে দেওয়া হয় না। এবার প্রকাশের প্রস্তুতি বেশ ভালো এবং জিতে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। গ্রামের একজন এই সব কিছু সুদেবকে বলছিল। সুদেব তাকে জিজ্ঞাসা করে যে আসলেই কি এই খেলা এত বেশি কঠিন কিনা। একজন তখন বলে এই খেলা অ্যারেক্কেল এবং হারিপুরাম দুই গ্রামেই মান সম্মানের খেলা। এই দুই গ্রামের মধ্যেই এই খেলার আয়োজন করা হয়। এই বছর অ্যারেক্কেল থেকেও সেরা একজন খেলোয়াড় আসবে, যে কিনা সব ধরনের লড়াইয়ের খেলা খেলতে পারে। সন্ধ্যা নামতেই সুদেবের দল লক্ষ্মীদের বাড়িতে ফিরে যায়, যেখানে তারা টিভিতে ক্রিকেট খেলা দেখছিল। দামোদর বলে এই খেলা তাদের গ্রামে তার মেয়ে ছাড়া আর কেউই দেখে না, তার মেয়ের জন্যই টিভির অ্যান্টিনা লাগাতে হয়েছে। এরপর দামোদর তার সহকারীর সাথে কথা বলতে থাকে, যা থেকে লক্ষ্মী জানতে পারে আজ আজায়ানকে পুলিশে ধরে নিয়ে গিয়েছিল। একথা শুনে সে অনেক চিন্তিত হয়ে পড়ে। এমন সময় টিভিতে নেটওয়ার্ক সমস্যা করতে থাকে এবং টিভি ঝিরঝির হতে থাকে, যা দেখে লক্ষ্মী বুঝতে পারে আজায়ান চলে এসেছে। সেই মূলত এই কাজটি করছে, এটা তারই ইশারা। তাই তো অ্যান্টিনা ঠিক করার নাম করে লক্ষ্মী তখনই দৌড়ে চলে যায় ছাদে। সেখানে তারা দুজন বেশ মিষ্টি কিছু মুহূর্ত কাটায়। লক্ষ্মী জিজ্ঞাসা করে তাকে পুলিশ কেন ধরে নিয়ে গিয়েছিল। উত্তরে আজায়ান জানায় কারণ সে একজন চোরের বংশধর। লক্ষ্মী বলে মানিয়ানের বংশধর হওয়ায় লজ্জার কিছু নেই। তখনই লক্ষ্মীর বাবা সেখানে চলে আসে। আজায়ান তাই দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। লক্ষ্মীর বাবা লক্ষ্মীকে বলে অতিথিদের টিভি দেখতে সমস্যা হওয়ায় সে দৌড়ে অ্যান্টেনা ঠিক করতে চলে এসেছে। এই ব্যাপারটা দেখে তার বুক গর্বে ভরে গিয়েছে। এই কথা শুনে লক্ষ্মী মনে মনে হাসতে থাকে। এখন আজায়ান যখন উপর থেকে নামছিল, তখনই হঠাৎ করে দেখা যায় এই বাড়িতে তো আরো একজন চোর ঢুকেছে, যাকে দেখে কেউ একজন চিৎকার করতে থাকে, যা শুনে আজায়ান বেশ ভয় পেয়ে যায়। তাই তো সে ঘাবড়ে গিয়ে সেখান থেকে দ্রুত পালাতে থাকে। চোর এবং আজায়ান দুজনই একদিকেই পালাচ্ছিল, যে কারণে সে বেশ বিপাকে পড়ে যায়। সে কোনো মতে তাদের হাত থেকে বেঁচে তো বের হতে পারে, তবে দুর্ভাগ্যবশত তার পুলিশের সাথে দেখা হয়ে যায়। পুলিশ তাকে জিজ্ঞাসা করে সে কোথা থেকে এসেছে। পুলিশকে আজায়ান তার প্রশ্নের জবাব দিতে পারে না। ফলস্বরূপ তাকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয় এবং ভীষণ মারধর করা হয়। এক পর্যায়ে সহ্য করতে না পেরে আজায়ান পুলিশকে একটা ঘুষি মেরে ফেলে। এক ঘুষিতেই পুলিশ ঘায়েল হয়ে যায়। তাকে হসপিটালে ভর্তি করার প্রয়োজন পড়ে।
এ থেকে আমরা ধারণা করতে পারি আজায়ান কতটা শক্তিশালী ছিল। এখন পরদিন সকালে থানায় এসআই আসলে গ্রামের সবাই এসআইকে বলে আজায়ানের বিরুদ্ধে মামলা করতে। তারা নিশ্চিত যে সেই গ্রামে সব চুরি করছে। যা শুনে এসআই বলে শুধুমাত্র সন্দেহের বশে কাউকে গ্রেফতার করা যায় না, তাদের কাছে কোনো প্রমাণ নেই। আর এরপর এসআই আজায়ানকে বলে সরকারি চাকরির তালিকায় তার নাম রয়েছে, তাই সে যদি গ্রেফতার হয় তাহলে ওই লিস্ট থেকে তার নাম কাটা পড়ে যাবে, তাই তাকে সাবধানে থাকতে হবে। আজায়ান বলে তার নাম নিয়ে কেউ একজন চুরি করছে, তাই সে ওই চোরকে ধরার চেষ্টা করবে। গতকাল রাতেই সে দেখেছে ওই চোরকে, তবে তাকে ধরতে পারেনি। যা শুনে পুলিশ তাকে বাড়িতে ফিরে যেতে বলে এবং বলে তারা তাদের কাজ করছে। এখন এদিকে আজায়ান ছাড়া পাওয়ায় গ্রামবাসীরা পুলিশের উপর ভীষণ ক্ষেপে যায়। অন্যদিকে আজায়ান বাড়িতে ফিরে গেলে মা বলে সারা জীবন সে চোরের মেয়ে হিসাবে অপবাদ শুনে এসেছে, এখন ছেলের জন্য কথা শুনতে সে পারবে না, তারা এখান থেকে চলে যাবে। আজায়ান বলে তারা কিছুতেই এখান থেকে যাবে না, সে এই গ্রামেই থাকবে। এটা তার নানার গ্রাম। তার মা খুব ভালো মতোই জানে ছোটবেলায় সে শুধুমাত্র একবারই চুরি করেছিল এবং মায়ের নিষেধ করায় সে আর কখনোই করেনি। একথার মাঝখানেই হঠাৎ করে সুরেশ সেখানে ছুটতে ছুটতে চলে আসে। তাকে দেখে বেশ ভীত বলে মনে হচ্ছিল। সে হাঁপাতে হাঁপাতে বলে সে মন্দিরে কিছু একটা দেখেছে। আজায়ান যেন তার সাথে মন্দিরে যায়। আজায়ান তার কথা শুনে তখনই মন্দিরে চলে যায় এবং সেখানে কে আছে তাকে খুঁজতে থাকে, কেননা তার মাথায় তো ভূত চেপেছিল ওই চোরকে ধরার। তাই তো মন্দিরের উপরের কিছুটা ফাঁকা অংশ দেখে সে সেখানে উঠে যায় শ্রীপতির মূর্তি ঠিকঠাক আছে কিনা তা দেখতে। তবে সে দেখতে পায় সেখানে তো শ্রীপতির মূর্তিটি নেই, মন্দির পুরোপুরি ফাঁকা। যে ব্যাপারটা সে সুরেশকে এসে বলতেই সুরেশ ভয় পেয়ে যায় এবং বলে ওঠে এর মানে কি এটা একটা ফাঁদ ছিল। তাই বলেই সে ছুটে পালাতে আরম্ভ করে। তাকে পালাতে দেখে আজায়ান বেশ অবাক হয়ে যায়। সে তাকে ধরে ফেলে এবং জিজ্ঞাসা করে যে সে কি দেখেছে, এর পেছনে আসলে কে আছে। আজায়ানের মার খেয়ে ফাইনালি সুরেশ সবকিছু খুলে বলে। আসলে সুদেবী তাকে ডেকে বলেছিল যে সে যেন আজায়ানকে এখানে নিয়ে আসে। সে যদি তা না করে তাহলে তার গোপন কথা সুদেব গ্রামবাসীকে জানিয়ে দিবে। মূলত এতদিন ধরে গ্রামে যে চুরি হচ্ছিল তা আর কেউ নয় বরং সুরেশই করছিল। যে ব্যাপারটা জেনে গিয়েছিল সুদেব। সুদেব তাকে হাতে নাতে ধরে ফেলেছিল ওই রাতে লক্ষ্মীদের বাড়িতে চুরি করার সময়, যে কারণে নিজের দোষটাকে গোপন করার জন্য সে আজায়ানকে এখানে ডেকে এনেছিল। তবে সে ভাবতেই পারেনি এই সব কিছুর পেছনে সুদেবের এত বড় পরিকল্পনা রয়েছে। মূলত সুদেব এই মন্দির থেকে মূর্তি চুরি করেছে, যেখানে সে ফাঁসাতে চাইছে আজায়ানকে। যা শুনে আজায়ান পুরোপুরি হতভম্ব। এই একই মূর্তি চুরি করার দায়ে তার নানাকে জীবন দিতে হয়েছিল। তার পরিবার সহ্য করেছে এত বছর ধরে লাঞ্ছনা, আর এখন নাকি তাকেও আবার একই ধরনের লাঞ্ছনার মধ্য দিয়ে যেতে হবে। তখনই সেখানে চলে আসে একটা গাড়ি থেকে নামে সুদেব এবং তার বন্ধুরা। সুরেশ ছুটে গিয়ে সুদেবের কলা চেপে ধরে এবং তাকে বলে সে কি ভেবেছিল মূর্তি চুরি করে এত সহজে সে চলে যাবে, এই গ্রামের লোকেরা তাকে ছাড়বে না। এ কথা শুনে সুদেব হেসে বলে তারা এখানে এসেছে আজায়ানকে এই মূর্তি চুরির দায়ে ফাঁসিয়ে দিতে। সে যে এই মন্দিরের ছাদে উঠেছিল এই ব্যাপারটা তারা ক্যামেরায় বন্দি করে রেখেছে। একথা শুনে আজায়ান অস্থির হয়ে পড়ে এবং তাকে বলে শ্রীপতি মূর্তিটি ফিরিয়ে দিতে, এটি তাদের গ্রামের সম্পদ। তবে সুদেব কখনোই এত সহজে সেই মূর্তি ফিরিয়ে দিবে না। দৃশ্য চলে যায় অতীতে। আমরা দেখতে পাই একদিন দামোদর এবং নাম্বিয়ার অর্থাৎ সুরেশের বাবা পুলিশ নিয়ে চলে যায় মানিয়ানকে ধরতে। পুলিশ মানিয়ানের স্ত্রীকে বারবার জিজ্ঞাসা করে সে কোথায়, কিন্তু মানিয়ানের স্ত্রী তার কোনো কথারই জবাব দেয় না, বরং সে নিজের কাজ চালিয়ে যায়। এতে করে ওই শয়তান পুলিশ আরো বেশি রেগে যায় এবং তার সাথে নোংরা আচরণ করতে শুরু করে। পুলিশটি মানিয়ানের স্ত্রীকে বাজেভাবে স্পর্শ করতে থাকে, কারণ সে বুঝতে পেরেছিল এমনটা করলে ঘরের ভেতরে লুকিয়ে থাকা মানিয়ান বেরিয়ে আসবে। আর ঠিক তাই হয়, মানিয়ান বেরিয়ে আসে এবং পুলিশদের মারধর করতে থাকে। মানিয়ান রেগে গিয়ে বলে পুলিশ যেন এখান থেকে চলে যায়। আর এরপর দামোদরের কাছে গিয়ে বলে দামোদর কোন সাহসে পুলিশ নিয়ে এখানে এলো। পুলিশ একমাত্র সেদিনই মানিয়ানকে ধরতে পারবে যেদিন সে নিজে ধরা দিবে, এর আগে নয়। ফলে বাধ্য হয়ে দামোদর পুলিশ এবং বাকি সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। ওই দিন সন্ধ্যায় মানিয়ান তার স্ত্রীর সাথে ছিল। তখন তার স্ত্রী মানিয়ানকে একটা ঘটনার ব্যাপারে জানায়। ওই দিন সন্ধ্যায় মানিয়ানের স্ত্রী যখন মন্দিরে প্রসাদ গ্রহণ করতে গিয়েছিল তখন নিচু জাতির হওয়ায় একজন লোক তাকে ভীষণভাবে অপমান করেছিল, তার খাবার বালুতে ফেলে দিয়ে। মানিয়ান জিজ্ঞাসা করে তার সেখানে খাবার খেতে যাওয়ার কি দরকার ছিল। তখন মানিয়ানের স্ত্রী বলে সে খাবার খেতে নয়,
বরং শ্রীপতির মূর্তি দেখতে গিয়েছিল। সেখানে পূজা করার ভাগ্য তো তার নেই, অন্ততপক্ষে দূর থেকে সে ওই মূর্তিটি দেখতে পেত। একথা শুনে মানিয়ান প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় এবং তখনই সে ঠিক করে সে এর প্রতিশোধ নিবে। রাতের আধারে সে মন্দিরে চলে যায় এবং সুদেবের মতে সেদিন সে সেখান থেকে আসল মূর্তিটি চুরি করে নিয়েছিল এবং একটি নকল মূর্তি তুলে দিয়েছিল গ্রামবাসীর হাতে, যে মূর্তিকে এতদিন যাবৎ গ্রামবাসী পুজো করে আসছিল। একথা শুনে আজায়ান বেশ অবাক হয়ে যায়, তবে সে এটা বুঝতে পারছিল না যে সুদেব কেন তাকে এইসব কিছু বলছে, এইসবের সাথে কেন সে তাকে জড়াতে চাইছে। সুদেব বলে তার একটি কারণ আছে, কারণ তার নানা অর্থাৎ মানিয়ানি আসল মূর্তিটি চুরি করেছিল, যার দাম অনেক বেশি। সে ওই নকল মূর্তিটি চুরি তো করেছে, তবে সেটা বিক্রি করে সে কোনো টাকা পাবে না। তাই আজায়ান যদি তাকে আসল মূর্তিটি খুঁজে এনে দেয়, তাহলে সে নকল মূর্তিটি আবারও মন্দিরে রেখে দিবে এবং কেউ জানতেও পারবে না মন্দিরের মূর্তি চুরি হয়েছে। এটা যদি করতে না পারে, তাহলে তাকে তার গ্রামের মানুষজন তার নানার মতোই চোর হিসাবে জানবে। একথা বলে সুদেব এবং তার বন্ধুরা সেখান থেকে চলে যায়। আজায়ান হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। কিছুটা নিজেকে সামলে সুরেশ জিজ্ঞাসা করে, সে তো শুনেছিল এই মূর্তি চুরি করার সময় মানিয়ান ধরা পড়েছে, তাহলে সে মূর্তি চুরি করলো কিভাবে? আজায়ান বলে সে আসল মূর্তি চুরি করেছিল ঠিকই, আর এরপর যখন সে নকল মূর্তিটি সেখানে রাখতে গিয়েছিল, তখনই হয়তোবা সে ধরা পড়ে গিয়েছিল। তাকে যে কোনোভাবে আসন্ন উৎসবের আগেই ওই মূর্তিটি খুঁজে বের করতে হবে, কেননা উৎসবের দিন দরজা খোলা হবে এবং গ্রামের সবাই মূর্তি চুরি হওয়ার ব্যাপারে জেনে যাবে। উৎসবের আর মাত্র 10 দিন বাকি ছিল, তাই তো পরদিন থেকে সুরেশকে সাথে নিয়ে আজায়ান তার কাজে লেগে পড়ে। তার নানা চুরি করার সময় কোথায় কোথায় যেতে পারত তারই একটি অনুমান করার চেষ্টা করে। সেই সব স্থানে সে খুঁজতে থাকে, যেখানে সে তার নানার ব্যবহৃত অনেক হাতিয়ার পায়। তবে অনেক খোঁজার পরও সে কিছুতেই ওই মূর্তি পায় না। এই সময় সুরেশও সব সময় তার বন্ধু অর্থাৎ আজায়ানের পাশে ছিল, কেননা এমনটি জানাজানি হলে আজায়ান তো ফাঁসবেই, সেই সাথে সে নিজেও ফেঁসে যাবে। তার সত্য সবাই জেনে যাবে। তার সত্যটা হলো সে কোনো সন্ন্যাসী নয়, বরং চোর, যে কিনা এতদিন যাবৎ এই গ্রামে আজায়ানের নাম করে চুরি করে এসেছে। যে ব্যাপারটা জানার পর আজায়ান তাকে বলে সে তার নাম নিয়ে যেসব জিনিসপত্র চুরি করেছে তা যেন সে ফিরিয়ে দেয়, তা না হলে সে সবাইকে নিজেই সত্যটা বলে দিবে। অতএব বাধ্য হয়ে সুরেশ সব চুরির জিনিস ফিরিয়ে দেয় এবং সবাই যখন নিজের চুরির মাল ফেরত পায়, তখন তাদের আজায়ানের উপর কিছুটা বিশ্বাস ফিরে আসে। তবে আজায়ান জানতো নির্দিষ্ট সময়ের মধ্যে সে যদি মূর্তিটি খুঁজে না বের করতে পারে, তাহলে এই বিশ্বাস আবারও ভঙ্গ হতে সময় লাগবে না। তাই তো আজায়ান লক্ষ্মীকে জিজ্ঞাসা করে সে কি করতে পারে। লক্ষ্মী বলে তাদের পুলিশের কাছে যাওয়া উচিত। তবে আজায়ানের মতে পুলিশরাও বিশ্বাস করে যে সে একজন চোর। এর উপর আবার সুদেবের কাছে প্রমাণও আছে, তাই পুলিশ তার কথাই কিছুতেই বিশ্বাস করবে না। লক্ষ্মী তখন বলে সে খুবই সাধারণ জায়গায় খুঁজছে, মানিয়ানের মতো এত বুদ্ধিমান মানুষ কোথায় যেতে পারে এটা তার আবারও ভালো করে ভেবে দেখা উচিত। আজায়ান তাই ভাবতে থাকে। এভাবেই ভাবতে ভাবতে তার একটি জায়গার কথা মনে পড়ে, যে জায়গার কথা সে তার নানির কাছ থেকে জেনেছিল। আজায়ান সেখানে গিয়ে পৌঁছায়। এটি একটি পাথুরে পাহাড়। আজায়ান গুহার ভেতরে প্রবেশ করে এবং অনেক দূর যেতে থাকে। এভাবেই যেতে যেতে এক সময় গুহার ভেতরে অক্সিজেনের অভাব দেখা দেয়। সে বহু কষ্ট করে সামনের দিকে এগিয়ে যায় এবং এক সময় আর পেরে ওঠে না। সেখানেই সে জ্ঞান হারিয়ে ফেলে। জ্ঞানহীন অবস্থায় তার নানির কথা তার মনে পড়ে যায়। তার নানি তাকে বলেছিল তার নানা বিপদে সব সময় তার পাশে থাকবে, তাকে সাহায্য করবে। এসব ভাবতে ভাবতে তার সামনে তার নানা মানিয়ান চলে আসে এবং তাকে আলোর পথ দেখিয়ে সামনে নিয়ে যায়। দৃশ্য আবারও অতীতে যায়। আমরা জানতে পারি মানিয়ান মন্দির থেকে মূর্তিটি চুরি করে নিয়ে এখানেই এসেছিল। তার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল একজন ভাস্কর। সে তার ওই বন্ধুকে মূর্তিটি দেখায়। সে মূর্তিটি ধরার সাথে সাথেই বলে দেয় এই মূর্তিটি আসল নয়। মূলত ওই ভাস্করের পূর্বপুরুষই ওই মূর্তিটি তৈরি করেছিল, তাই সে স্পর্শ করার সাথে সাথেই বলে দিতে পারে এটি নকল মূর্তি। তখনই সামনে আসে আরেক রহস্য। মূলত অ্যারেক্কেলের রাজা তার রাজ্য রক্ষা করা যোদ্ধা কাঞ্চিকে ধোঁকা দিয়েছিল। সে তাকে আসল মূর্তিটি দেয়নি, বরং সে আসল মূর্তি লুকিয়ে একটি নকল মূর্তি তৈরি করে দিয়েছিল। তবে যেহেতু রাজার জামাতার প্রাণ বাঁচিয়েছিল কাঞ্চি, তাই সে এটা জানা মাত্রই কাঞ্চিকে চিঠি লিখে জানিয়েছিল, যেটা কাঞ্চি মারা যাওয়ার আগেই পুড়িয়ে ফেলেছিল, যাতে করে গ্রামের মানুষের বিশ্বাস ভঙ্গ না হয়। অর্থাৎ আসল মূর্তি কখনোই গ্রামে আনাই হয়নি।
গ্রামবাসীরা তো প্রথম থেকেই নকল মূর্তি পূজা করে আসছে, তাই তো মানিয়ান ঠিক করে যে সে যে কোনো মূল্যে ওই আসল মূর্তি খুঁজে আনবে, গ্রামবাসীর জন্য নয় বরং তার নিজের স্ত্রীর জন্য। এই উদ্দেশ্য সামনে নিয়ে সে সেদিনই তার বন্ধুকে নিয়ে রওনা হয় অ্যারেক্কেলের রাজপ্রাসাদে। চোর হওয়ায় রাজপ্রাসাদের ভেতরে প্রবেশ করা খুব একটা কঠিন ব্যাপার তার জন্য ছিল না। গোপনে প্রবেশ করে তার সামনে যত প্রহরী আসে সে সবাইকে মেরে ফেলে। এরপর তারা পাতাল ঘরের মতো একটা জায়গায় প্রবেশ করে, যে জায়গাটা বেশ বিপজ্জনক ছিল এবং কিছু দূর পরপরই এক একটা নতুন ফাঁদ পাতা। কখনো কোথাও পা দিলে তীর বেরিয়ে আসে, আবার কখনো বা আগুনের গোলক বেরিয়ে আসে। এই সব কিছু দেখে মানিয়ান নিশ্চিত হয়ে যায় এখানেই নিশ্চয়ই ওই মূর্তি আছে, তা না হলে রাজা এই স্থানে এত বেশি ফাঁদ পেতে রাখত না। এখন সবগুলো ফাঁদ পেরিয়ে তারা নিচে ছোট্ট একটা দরজা দেখতে পায়, যেখানে নেমে পড়ে মানিয়ান। তারা ধারণা করে এই দরজার পেছনেই রয়েছে ওই মূর্তি, তবে দরজায় কোনো তালা নয় বরং ছিল এক ধাঁধা। মানিয়ান প্রথমে তার বন্ধু নানুর পরামর্শ মোতাবেক ওই ধাঁধা সলভ করে, তবে এতে কোনো দরজা খোলে না, বরং বিপদ আরো বেড়ে যায়। উপরের দরজাটি বন্ধ হয়ে যায় এবং নিচে থেকে পানি আসতে শুরু করে। পানিতে ডুবতে ডুবতে আবারও সে ধাঁধা সলভ করার চেষ্টা করে। ধাঁধাটি বিভিন্ন গ্রহ নক্ষত্রকে কেন্দ্র করে করা ছিল, যা সলভ করতে করতে একটা সময় সে একেবারেই ডুবে যায়। তার বন্ধু নানু মনে করে সে আর হয়তোবা বেঁচে নেই। এমন সময় সে তার মাথা বেরিয়ে আনে এবং বলে আজকের রাতটা চুরির জন্য খুবই শুভ। নানু বুঝতে পারে সে ওই ধাঁধা সলভ করে ফেলেছে। তারা এবার বিরাট এক ঘরে প্রবেশ করে, যেখানে তারা অবশেষে আসল শ্রীপতি মূর্তিটি দেখতে পায়। এই পুরো ঘটনা আজায়ানকে তার নানা ভিশনের মাধ্যমে দেখায়। সবকিছু জানার পর আজায়ান গুহা থেকে বেরিয়ে আসে। সেখান থেকে বের হতেই সে সুদেব এবং তার দলবলকে গুহার বাইরে দেখতে পায়। তাকে দেখে সুদেব বলে ওঠে সে ঠিক জায়গায় এসে পৌঁছেছে। আসলে চোরের বংশ হওয়ার কারণে আজায়ান বুঝতে পারে যে একজন চোর কোথায় কি করতে পারে, এ কারণেই তারা তাকে বেছে নিয়েছে। একথা শুনে আজায়ান রেগে গিয়ে বলে চোরের কথা যদি বলতেই হয় তাহলে সব থেকে বড় চোর তো তার বংশের পূর্বপুরুষরা, কেননা তারাই তো কাঞ্চিকে ধোঁকা দিয়েছিল এবং আসল মূর্তিটি চুরি করে গোপনে রেখে দিয়েছিল। এখানে জানা যায় সুদেব এই সব ব্যাপারে আগে থেকেই জানত, তবে তার মতে তার পূর্বপুরুষ যা করেছে সেগুলো কোনো অন্যায় নয়, বরং সেটা হলো রাজনীতি। এখনো সুদেব যেটা করছে সেটাও রাজনীতি। সে এখানে আজায়ানের নানাকে নিয়ে অর্থাৎ মানিয়ানকে নিয়ে উল্টোপাল্টা কথা বলতে থাকে, যা শুনে আজায়ান এবার আর সহ্য করতে পারে না। সে তার কলা চেপে ধরে। তখনই সুদেব পিস্তল বের করে এবং বলে সে যেন কোনো ভুল না করে, তাহলে সে এই গ্রামে আর থাকতে পারবে না, সেই সাথে তার ভালোবাসার মানুষটিও বেঁচে থাকবে না। এই কথা বলে সুদেব সেখান থেকে চলে যায়। ফলে আজায়ানও বুঝতে পারে যে এই কাজটি করতে না পারলে লক্ষ্মীর জীবনও ঝুঁকিতে পড়বে। এখন পরদিন আমরা আজায়ানকে বাজারে বসে থাকতে দেখতে পাই, যেখানে সবাই তার দিকে চোর বলে ইঙ্গিত করে নানান রকম কথা বলছিল। এতে করে আজায়ানের বেশ খারাপ লাগে। ঠিক তখনই সে একটা কাজ করে বসে। গ্রামে এক স্থানে উৎসবের প্রস্তুতি হচ্ছিল এবং মাইক বাজছিল। সেখানে সে সুরেশকে পাঠায় এবং মাইকে একটি সিডি লাগিয়ে দেয়। সিডিতে আজায়ানের রেকর্ড করা কথা ছিল, যেখানে আজায়ান বলে সবাই লক্ষ্মীকে এবং তাকে নিয়ে ভীষণ আজেবাজে কথা বলে। এগুলো বলা যেন সবাই বন্ধ করে দেয়, কারণ সে সকলকে জানিয়ে দিতে চায় যে সে লক্ষ্মীকে ভীষণ ভালোবাসে। একথা শুনে লক্ষ্মী সহ সকলে অবাক হয়ে যায়। অপমানে এবং রাগে কালো হয়ে যায় দামোদর। সে বাজার থেকে বেরিয়ে পড়ে। সে সরাসরি চলে যায় বাড়িতে, যেখানে সে তার মেয়েকে জিজ্ঞাসা করে সে যা শুনেছে সেটা সত্যি কিনা। তার মেয়ে এই কথার কোনো জবাব দিতে পারে না। তখন দামোদর বলে শুধুমাত্র চোর না, নিচু জাতের একজন ছেলেকে বিয়ে করে সে যদি ভাবে এই গ্রামে সে থাকতে পারবে তাহলে সে ভুল ভাবছে। দামোদর তার মেয়েকে হিসিয়ে বলে সে শুধুমাত্র লক্ষ্মীকে মারতে পারবে না, এ বাদে সে যে কারোর খুন করতে পারে নিজের সম্মান বাঁচাতে। ফলে লক্ষ্মী বুঝতে পারে তার বাবা আজায়ানকে মেরে ফেলার প্ল্যান করছে। অন্যদিকে সুদেব পৌঁছে যায় আজায়ানের কাছে। আমরা জানতে পারি আজায়ান অলরেডি চেষ্টা করেছে সুদেবের ক্যামেরা নষ্ট করে ফেলা, তবে এতে তো আর প্রমাণ নষ্ট হবে না। তাই ওইসব জায়গায় সময় নষ্ট না করে তার উচিত খুব দ্রুত মূর্তি খুঁজে বের করা।
আজায়নও বুঝতে পারে যে তার মূর্তি খুঁজে বের করা ছাড়া আর কোনো উপায় নেই। তার হাতে সময়ও ছিল না। এখানে সে এবং সুরেশ যখন কথা বলছিল তখন তার মা পেছন থেকে সব শুনতে পায়। সে নিজে তার মায়ের কাছে সবকিছু স্বীকার করে নেয় এবং বলে আগামীকাল মন্দিরের দরজা খুললে সে চোর প্রমাণিত হবে। তার মা বলে এই সব কিছু হচ্ছে ওই মূর্তির অভিশাপের কারণে। তখনই দৃশ্য চলে যায় আবারও অতীতে। আমরা দেখতে পাই ওই মূর্তি প্রাসাদ থেকে নিয়ে আসার পর আসল এবং নকল মূর্তি দুটোই মানিয়ান তার স্ত্রীকে দেখায়। তার স্ত্রী বলে তার উচিত মূর্তি মন্দিরে রেখে দেওয়া। সে বলে সে আসল মূর্তি মন্দিরে রাখবে না, বরং নকলটি রাখবে। নকল মূর্তি রাখার জন্য সে সরাসরি চলে যায় মন্দিরে। তখনই গ্রামবাসী তাকে ঘিরে ধরে। তারা ভাবে সে চুরি করে ফিরছে। এমনিতেই গ্রামবাসী তাকে মারতে চাইছিল। এর উপর আবার দামোদর তার কাছে ওই মূর্তিটি দেখতে পায়। ফলে গ্রামবাসী এবার তাকে খুন করার জন্য প্রস্তুত হয়ে যায়। এখানে গ্রামের সবার সাথে তার অনেকক্ষণ যাবৎ লড়াই হয়। মানুষ যখন তাকে প্রায় মেরে ফেলতেই যাবে তখনই সে নদীর কিনারায় চলে আসে এবং বলে তারা যদি তাকে না ছাড়ে তাহলে সে এই মুহূর্তেই মূর্তি পানিতে ফেলে দিবে। যা শুনে গ্রামবাসী থেমে যায়। তবে ঠিক তখনই তার স্ত্রী এবং মেয়েকে সেখানে নিয়ে আসা হয়। মানিয়ান বুঝতে পারে সে ধরা না দিলে তার স্ত্রী মেয়েকে অপদস্থ করা হবে। স্ত্রীর ভীতি এবং মেয়ের কান্নারত মুখ দেখে সে শ্রীপতি গ্রামবাসীকে ফিরিয়ে দেয়। তবে সে ঠিক করে নেয় যে সে কিছুতেই ধরা দিবে না, বরং ধরা পড়ার চেয়ে নিজের জীবন দিয়ে দেওয়াটাই শ্রেয় মনে হয় এবং তখনই সে ওই নদীর পানিতে ঝাঁপিয়ে পড়ে নিজের জীবন দিয়ে দেয়। এই সব কিছু মানিয়ানের মেয়ে অর্থাৎ আজায়ানের মা নিজের চোখে দেখেছিল। সেই সব কথাই তার ছেলেকে জানায়। হঠাৎ করে গ্রামের অনেক মানুষজন তাদের বাড়িতে চলে আসে। তারা আজায়ান এবং তার মায়ের সাথে এই প্রথম খুব সুন্দর করে কথা বলে। আজায়ান বেশ অবাক হয় যে কি ব্যাপার। তখনই তাদের একজন ব্যাপারটার খোলাসা করে। আসলে আগামীকাল যে শক্তি প্রদর্শন উৎসব হতে যাচ্ছে সেই উৎসবে লড়াই করার কথা ছিল প্রকাশের, কিন্তু প্রকাশ হঠাৎই অসুস্থ হয়ে পড়েছে। তাই এখন গ্রামবাসী বাধ্য হয়ে তার কাছে সাহায্য চাইতে এসেছে, যাতে করে আজায়ানি ওই লড়াইয়ে পার্টিসিপেট করে। তা না হলে তাদের গ্রাম হেরে যাবে। একথা শুনে আনন্দে আজায়ানের মায়ের চোখে পানি চলে আসে, কিন্তু আজায়ান এতে না করে দেয়, কারণ তার হাতে সময় একেবারেই নেই। তাকে মূর্তি খুঁজতে যেতে হবে। আজায়ানের মা তাকে বলে তাকে এই লড়াইয়ে অংশগ্রহণ করতেই হবে। তবে আজায়ান রাজি হতে চায় না, যা শুনে গ্রামের সবাই ফিরে যেতে চায়। তখনই আজায়ানের মা তাকে বোঝায় যে সে যদি লড়াই করে জিতে যায় তখন গ্রামে তার একটি জায়গা তৈরি হবে। তখন আর সে শুধুমাত্র চোরের নাতি হিসাবে পরিচিত হবে না। সে যা বলবে গ্রামবাসী তার কথার গুরুত্ব দিবে। এই সব কিছু শোনার পর আজায়ান রাজি হয়ে যায় এবং গ্রামবাসীদের বলে সে খেলতে যাবে। এক সময় বীরের পোশাক পরে তৈরি হয়ে যায় আজায়ান। লক্ষ্মীর বাবা নিজের হাতে তলোয়ার তুলে দেয় তার হাতে। শুরু হয় লড়াই। দামোদর আজায়ানের বিপক্ষ দলের খেলোয়াড়কে বলে সে যেন জীবিত ফিরতে না পারে। প্রচন্ড হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুজনের মধ্যে শুরু হয়ে যায়। একবার এক একজন পড়তে যায় তো আবারও উঠে দাঁড়ায়। এভাবেই চলতে থাকে খেলা। যখন আজায়ান তার বিপক্ষ দলের খেলোয়াড়কে প্রায় দুর্বলই করে ফেলেছিল তখনই তার চোখ যায় সুদেবের দিকে। তাকে কিছু একটা সে ইশারা করে যাতে সে অন্যমনস্ক হয়ে যায়। এই সুযোগে বিরোধী দলের খেলোয়াড় তাকে ঠেলে নিয়ে যায় কর্নারে। এখান থেকে পড়ে গেলেই সে হেরে যাবে। একটা সময় সে বুঝতে পারে সুদেব তাকে ইশারা করছে হেরে যাওয়ার জন্য। যেহেতু অন্য দলটি ছিল সুদেবের রাজ্যের, তাই সে চাইছিল অন্য লোকটি জিতুক। এ কারণেই আজায়ান ইচ্ছাকৃতভাবে সেখান থেকে পড়ে যায় এবং হেরে যায়। এই পুরো অনুষ্ঠানে লক্ষ্মীও ছিল, যে কিনা নিজের জাতিদের লোকেদের কাছে না বসে বরং নিচু জাতির লোকেদের সাথে বসেছিল, বিশেষ করে আজায়ানের মায়ের সাথে। তবে আজায়ান হেরে যাওয়ায় পুরো গ্রামবাসী হতাশ হয়ে পড়ে। লক্ষ্মী মন খারাপ করে তার বাবার সাথে চলে যায়। আজায়ানের গুরু এসে জিজ্ঞাসা করে সে কেন হেরে গেল। তখন আজায়ান ধীরে ধীরে বলে তার নিচু জাতের মা আজ মন্দিরে প্রবেশ করতে পেরেছে, তাই তার এই খেলায় জেতার কোনো প্রয়োজন নেই। সে এমনিতেই জিতে গিয়েছে। তার মাকে চোরের মেয়ে হওয়ায় এই মন্দিরে কখনো প্রবেশ করতে দেওয়া হতো না। তাই তো এই খেলার প্রস্তাব নিয়ে যখন গ্রামবাসীরা তার বাড়িতে গিয়েছিল তখন সে এই শর্তই তাদের সামনে রেখেছিল যে আজ রাতে পূজার সময় তার মাকে ভেতরে প্রবেশের অনুমতি দিতে হবে। এখন আজায়ানের মা তার মাকে বলে আজ রাতে সে একা থাকতে চায়। সে মূলত ওই মূর্তিটি খুঁজে দেখতে চাইছিল, যদিও তার কোনো ধারণাই ছিল না যে সেটা কোথায়।
যে ব্যাপারটা জানার পর তার মা তার নানির কাপড় চোপড়ের ভেতর থেকে একটা কচ্ছপ বের করে আনে এবং আজানের হাতে তুলে দেয়। রাত গভীর হতেই সে সুরেশকে নিয়ে একটি জঙ্গলে চলে যায়। এই জঙ্গলের কথা তার নানি তাকে সবসময় বলতো, তাই তার ধারণা তার নানি কিছু একটা জানে এই জঙ্গল সম্পর্কে। এই জঙ্গলই তার শেষ ভরসা। জঙ্গলে গিয়ে আজান অনেক খোঁড়াখুড়ি করে, এমনকি মেটাল ডিটেক্টর দিয়েও সে মূর্তিটি খুঁজে বের করার চেষ্টা করে, তবে এতে কোনো লাভ হয় না। তার শেষ আশারও গুড়ে বালি, সে কিছুই পায় না। তাই তো সে রাগের মাথায় ওই পাথরের কচ্ছপটি পানিতে ফেলে দেয়। ওই সময় তাকে সুরেশ বলে এই সব কিছুতে আর সময় নষ্ট না করে বরং তার উচিত তার মা এবং লাক্ষ্মীকে নিয়ে এই গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়া। আজানও তাই করবে বলে ঠিক করে এবং লাক্ষ্মীকে আনার জন্য তখনই লাক্ষ্মীর বাড়িতে চলে যায়। তবে সে লাক্ষ্মীর ঘরে প্রবেশ করে তাকে খুঁজে পায় না, বরং সেখানে দামোদর এবং তার লোকজন তাকে আটকে ফেলে। দামোদর তাকে উদ্দেশ্য করে বলে যে সে আগে থেকেই জানতো আজান এখানে আসবে, তাই সে সব প্রস্তুতি আগে থেকেই নিয়ে রেখেছে। এরপর মাইকে বলা হয় চোর আজানকে দামোদরের বাড়িতে ধরা হয়েছে, সবাই যেন সেখানে চলে আসে। সবাই তাকে মারার জন্য দামোদরের বাড়ির দিকে এগোতে থাকে। তবে ঠিক তখনই লাক্ষ্মীদের বাড়িতে থাকা ওই লোকটি, যে কিনা প্রথম থেকেই আজান এবং লাক্ষ্মীর সম্পর্কের ব্যাপারে জানতো, সে আজানকে দরজা খুলে দেয় এবং তখনই সেখান থেকে পালিয়ে যেতে বলে। আজান লাক্ষ্মীর কথা জানতে চাইলে লোকটি বলে তারা লাক্ষ্মীকে এখান থেকে দূরে কোথাও নিয়ে গিয়েছে। এদিকে আরেককেলের শক্তি যোদ্ধাকে দামোদর আজানকে মারার জন্য বেশ কিছু টাকা দেয়। সেই যোদ্ধা এবং পুরো গ্রামবাসী আজানের পেছন পেছন যেতে থাকে, ঠিক সেইভাবে যেভাবে একদিন তারা তার নানার পেছনে গিয়েছিল। অর্থাৎ তাদের উদ্দেশ্যই ছিল আজানকে শেষ করে দেওয়া। তাদের থেকে বেঁচে সে কোথায় যাবে কিছুই বুঝে উঠতে পারছিল না। একসময় গ্রামবাসী তাকে ঘিরে ধরে। ঘটনাটি সেই নদীর তীরে ঘটছিল যে নদীতে তার নানা ডুবে মারা গিয়েছিল। সবাই তাকে ভীষণভাবে মারতে থাকে। তখন আজানের মা চিৎকার করে তাকে ছেড়ে দিতে বলে। সে যেন তার চোখের সামনে একই ঘটনার পুনরাবৃত্তি দেখছিল। লোকগুলো তার কথা শোনে না এবং আজানকে মারতে মারতে পানিতে ফেলে দেয়। আজান একেবারে পানিতে ডুবে যায় এবং ভাসতে ভাসতে বহুদূর চলে যায়। সে মনের দুঃখে কাঁদতে থাকে। সে বেঁচে যদিও আছে, তবুও তার সবকিছু শেষ হয়ে গিয়েছে। পানিতে পড়ার সময় তার বুকে যে কাঁচের আঘাত লেগেছিল সেটা খুলে সে পানিতে ফেলে দেয়। একসময় সেটা আবারও ভাসতে ভাসতে তার পাশে চলে আসে, যা দেখে সে একটু অবাকই হয়। সে আবারও ফেলে দেয়, তবে সেটা আবারও ফিরে ওই একই স্থানে চলে আসে। একই সময় সে দেখতে পায় সে একটু আগে যে কচ্ছপটা ফেলে দিয়ে গিয়েছিল সেটাও এখানে এসেই পড়েছে। ভালোভাবে বোঝার জন্য সে উল্টো দিকে ওই ছুরিটি ছুঁড়ে দেয়, যেটা অর্ধেক পথ গিয়েই অদ্ভুতভাবে আবারও ফিরে আসে। অর্থাৎ শুধুমাত্র পানি নয়, হাওয়াতেও এই স্থানে বাধা ক্রিয়েট করে। তার মনে পড়ে যায় তার নানির কথা। ছোটবেলায় তার নানি প্রায় সময় এখান থেকে ডিঙি নৌকায় করে তার সাথে যেত, আর প্রতিবারই যাওয়ার সময় সে হাত জোর করে এদিকেই তাকিয়ে প্রণাম করত, যে ব্যাপারে একদিন আজান তাকে প্রশ্নও করেছিল, যার উত্তরে তার নানি বলেছিল সৃষ্টিকর্তা সবখানে থাকতে পারে, এমনকি পানি এবং পাথরের ভেতরেও। এটা মনে পড়ার সাথে সাথেই আজান সবকিছু বুঝে যায় এবং পানির তলদেশে গিয়ে খুঁজতে আরম্ভ করে। সেখানে সে একটা পাথর পায়, যার উপরে একটা দরজার মতো করা ছিল। তবে এই দরজার তো কোনো তালা ছিল না। সে বুঝতে পারছিল না যে এই দরজা সে কিভাবে খুলবে। এমন সময় তার সামনে দিয়ে সাঁতরে চলে যায় একটা কচ্ছপ এবং তার মনে পড়ে যায় তার নানির কাছ থেকে পাওয়া ওই কচ্ছপটির কথা, যেটা সে উপর থেকে নিয়ে আসে এবং ওই খালি স্থানে বসায়। এটাই মূলত এই স্থানের চাবি ছিল, যেটার সাহায্যে সে ওই পাথরের দরজাটি খুলে ফেলে, যার মধ্যে ছিল ওই মূর্তি, অর্থাৎ আসল মূর্তি, যেটা তার নানা চুরি করে এখানে লুকিয়ে রেখেছিল। আর এই ব্যাপারটা তার নানি জানতো বলেই এইখানে সে বারবার আসতো। এখন ওই মূর্তি নিয়ে আজান পানি থেকে উঠে আসে। তবে উপরে আসতেই সে দেখতে পায় সুদেব দাঁড়িয়ে আছে। সুদেব বলে সে জানতো আজান পারবে এই কাজটি করতে। সুদেব তাকে এই মূর্তিটি দিয়ে দিতে বলে এবং বলে বিনিময়ে সে তাকে অনেক টাকা দিবে। আজান এখানে মূর্তিটি দিতে চায় না এবং বলে এটি তার গ্রামের সম্পদ। যোদ্ধা কাঞ্জি বলেছিল এই মূর্তিটি তার গ্রামে কখনো না কখনো ঠিকই ফিরে আসবে, আর এখন সেই এটা গ্রামে ফিরিয়ে নিয়ে যাবে। এমন সুযোগ আর কখনোই হবে না। সুদেব মূর্তি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তাদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। তবে আজান এখানে তার লড়াইয়ের কৌশলের সাহায্যে খুব সহজেই সুদেবকে
সুদেবকে মেরে প্রায় আত্মহত্যা করে ফেলে। এরপর সে বলে সে সুদেবের কারণে মূর্তিটি খুঁজে পেয়েছে, তাই সে সুদেবকে জীবিত ছেড়ে দিচ্ছে। এইটুকু বলেই সে সেখান থেকে মূর্তি নিয়ে চলে যায়। ওই রাতই ছিল মন্দিরের দরজা খোলার রাত, যেখানে পুরো গ্রামবাসী উপস্থিত ছিল। দরজা খোলা হয় এবং আমরা সেখানে নকল মূর্তিটি দেখতে পাই, যে ব্যাপারে গ্রামবাসীরা কিছুই জানতো না। তখনই সেখানে পুলিশ অফিসার আসে। এসআই যেহেতু প্রথম থেকেই আজায়ানকে অনেকভাবে সাহায্য করেছে, তাই সে এখানে গ্রামবাসীকে বলে একজন ছেলেকে প্রায় মেরে ফেলার অপরাধে তাদের পুরো গ্রামের সবারই জেল হতে পারে। তবে সে তাদেরকে কিছু বলছে না, কেননা এই গ্রামে একটা কাকতালীয় ব্যাপার ঘটেছে, আর তা হলো গ্রামের আসল মূর্তিটা তারা ফিরে পেয়েছে। তখনই আজায়ানের মা এবং সুরেশ মিলে ওই মূর্তিটি নিয়ে আসে। নিজেদের চোখের সামনে এমন দুটি হুবহু একই মূর্তি দেখে সকলে হতবাক হয়ে যায়। আর এরপর গ্রামবাসীকেও আসল ঘটনার ব্যাপারে জানানো হয়, যেটা জানার পর তাদের আজায়ান এবং মানিয়ানের উপর থেকে সকল অভিযোগ মিটে যায়। আসল মূর্তিটিকে প্রতিস্থাপন করে আজায়ানের মা, অর্থাৎ তাকে তার যোগ্য সম্মান দেওয়া হয়। সুরেশ যে চুরি করত সেটাও সে সবাইকে বলে দেয়, তবে গ্রামবাসী তাকে কিছুই বলে না, কারণ তারা এখনো পর্যন্ত এত চমক হজম করে পারেনি। এদিকে আজায়ানকে খুঁজে পাওয়া যায় না, তবে একটি চিঠি সে দামোদরের জন্য পাঠিয়েছিল, যে চিঠিতে লেখা ছিল যে তার নানা একটি বিশেষ কারণে চুরি করত। এই কারণটি গ্রামের কেউই বুঝতে পারেনি, সবসময় তাকে ভুল বুঝেছে। এখন আজায়ানও তার নানার মতো করে দামোদরের একটা জিনিস চুরি করতে চলেছে। একথা শোনা মাত্রই দামোদর বুঝতে পারে এবং তার লোকজনের কাছে জিজ্ঞাসা করে লক্ষ্মী কোথায়। তখনই আমরা আজায়ানকে দেখতে পাই, যে কিনা লক্ষ্মীর কাছে পৌঁছে গিয়েছিল, এবং আমরা বুঝতে পারি যে সে যা চুরি করতে চলেছে তা হলো দামোদরের মেয়ে। সে একবার তার মাকে বলেছিল যে সে কখনো চুরি করেনি, তবে সেই গ্রাম থেকে একটা জিনিস চুরি করেই চলে যাবে, আর তা হলো লক্ষ্মী। আর এই মজাদার দৃশ্যের মধ্য দিয়ে আজকের এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। আশা করছি আজকের এই গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং একটি কমেন্ট করতে ভুলবেন না। সেই সাথে সম্পূর্ণ মুভিটি আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড দেওয়া আছে, তাই মুভিটি দেখতে চাইলে কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে এখনই জয়েন করুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।